হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অনিমেষ দা। চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমি ঠিক তোমাদের সাথে যেমনটা বলেছিলাম যে আরআরবি এনটিপিসি ইউজিতে আসা যে বিগত বছরের প্রশ্নগুলো 2025 সালের সেগুলি আলোচনা করব। সেগুলির আজ তার দ্বিতীয় সাবজেক্টের দ্বিতীয় ক্লাস, মানে প্রথম সাবজেক্ট করিয়েছি আমি স্ট্র্যাটেজিকে। সেখানে দুটো ক্লাস হয়েছে। আমি আগের ক্লাসে বলেছি সেই দুটো ক্লাস যদি না করে থাকো তোমরা অবশ্যই করে নেবে আমাদের প্লেলিস্ট থেকে গিয়ে। আজ জিওগ্রাফির সেকেন্ড ক্লাস, আর আগের দিন ফার্স্ট ক্লাস করিয়েছি। তোমরা যদি না দেখে থাকো সেটাও দেখে নেবে একবার। আর আমাদের এই পিডিএফটি পেতে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আর এরপরে ঠিক এভাবে কন্টিনিউ করব, যে জিওগ্রাফি হিস্টোরি পরপর যাবে এরকমভাবে সাবজেক্ট অনুযায়ী। আজ আগের দিন ক্লাস করিয়েছি ফার্স্ট ক্লাসে 1 থেকে 30টা কোশ্চেন। আজ করাবো 31 থেকে 50টা কোশ্চেন জিওগ্রাফির আর সেকেন্ড ক্লাসে। আর আমাদের এই চ্যানেলেই তোমাদের জন্য ফ্রি অভিষেক দা এনসিইআরটি থিওরি বুক পড়াচ্ছেন। সেখান থেকে তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং গ্রুপ ডিতে 25-এ 25, টেকনিশিয়ানে 40-এ 40 পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আর একটা কথা কথা তোমাদের বলে রাখি যে গুরুকুল মানেই রেল, গুরুকুল পাঠশালা। আজকের প্রথম প্রশ্ন, পাইকারা ভারতের কোন রাজ্যে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছিল? অপশন ক কেরালা, অপশন খ তামিলনাড়ু, অপশন গ মধ্যপ্রদেশ, অপশন ঘ উড়িষ্যা, অপশন খ তামিলনাড়ু। এই পাইকারা জলবিদ্যুৎ কোথায় অবস্থিত তাহলে? তামিলনাড়ুতে। পাইকারা হলো তামিলনাড়ুর নীলগিরি জেলায় অবস্থিত। প্রশ্ন আসতে পারে কোন জেলায়? তামিলনাড়ুর নীলগিরি জেলায়। একটি সুপরিচিত নদী। পাইকারা জলবিদ্যুৎ কেন্দ্র 1932 সালে কমিশন করা হয়েছিল। কত সালে কমিশন করা হয়? 1932 সালে। এটি তামিলনাড়ুর প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে চিহ্নিত। তাহলে তামিলনাড়ুর প্রথম জলবিদ্যুৎ কোনটা? এই পাইকারা। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কেরালার কিছু বিখ্যাত নদী হলো পেরিয়ার, ভারতাপুঝা, পাম্বা। এটা কিন্তু পরীক্ষায় এসছে। পেরিয়ার কোথাকার নদী? কেরালার। নেক্সট প্রশ্ন, সরি কিছু ফ্যাক্ট আছে দেখছি এখনো। মধ্যপ্রদেশ এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং কেন্দ্রীয় অবস্থানের কারণে ভারতের হৃদয় হিসেবে পরিচিত। তাহলে ভারতের হৃৎপিণ্ডকে বা ভারতের হৃদয়কে এই মধ্যপ্রদেশ। কেন? এটি মিডিলে অবস্থিত তাই ভারতের। এই রাজ্যে নর্মদা, তাপ্তি, বেতোয়া এবং চম্বলের মতো প্রধান নদী রয়েছে এই মধ্যপ্রদেশে। উড়িষ্যাতে মহানদী ওপর নির্মিত হীরাকুদ বাঁধ, এটি বিশ্বের দীর্ঘতম বাঁধ। এটা রিপিটেড আসে বারবার পরীক্ষায়। নেক্সট প্রশ্ন 32, ভাদাবান বন্দরটি ড্যাশতে একটি সর্ব আবহাওয়ার গ্রিনফিল্ড গভীর ড্রাফট প্রধান বন্দর হিসেবে নির্মিত হয়েছে? অপশন ক তামিলনাড়ু, সরি, অপশন খ মহারাষ্ট্র, অপশন গ গুজরাট, অপশন ঘ কেরালা, অপশন বি মানে খ মহারাষ্ট্র। ভান বন্দরটি কৌশলগতভাবে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের কাছে অবস্থিত। ভারতের অতিরিক্ত বন্দর যেগুলি আছে তামিলনাড়ুর চেন্নাই, এন্নোর এবং টুটিকোরিনের মতো বন্দরের আবাসস্থল। গুজরাটে কি কি বন্দর আছে? মুন্দ্রা, কান্ডালা এবং পিপাভাবের মতো কিছু বন্দর দেখতে পাই। কেরালাতে কি কি আছে? কোচি এবং ভিনজিয়ামের মতো বন্দর। নেক্সট প্রশ্ন 33, ভারতের কোন শহরে সরি মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অবস্থিত, যেখানে বিমানে বজ্রপাতের প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে? অপশন ক, অপশন এ লখনৌ, অপশন বি কানপুর, অপশন সি বারাণসী, অপশন ডি প্রয়াগরাজ। এই অপশন ডি প্রয়াগরাজ। মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি হলো একটি জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান যা প্রয়াগরাজ। এই শর্ট ফর্মটা মনে রাখবে, এদের কিন্তু এই ফুল ফর্ম কিন্তু আসে পরীক্ষায়। উত্তরপ্রদেশে অবস্থিত। পূর্বে এটির নাম ছিল কি? এই MNNIT মানে কি? এই মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এরকম লেখা আছে এখানে। এলাহাবাদ নামে পরিচিত ছিল। তাহলে টোটাল নামটা কি ছিল? মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এলাহাবাদ। নেক্সট প্রশ্ন 34, অক্টোবর 2024 অনুযায়ী কৌশলগত উন্নয়ন এবং বাণিজ্য সম্পর্কের জন্য সম্প্রতি খবরে আসা মংলা বন্দর কোন দেশে অবস্থিত? মংলা বন্দর
এটা ভারতে নাকি বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা নাকি মায়ানমার? এটি বাংলাদেশে অবস্থিত। মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে বাগেরহাট জেলায় অবস্থিত। তাহলে বলতে পারে বাংলাদেশের কোন জেলায় অবস্থিত মংলা বন্দরটি? বাগেরহাট জেলায়। এবং এটি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। ভিভিআইটি দেশের কি দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এটি। এটি কৌশলগতভাবে পশুর নদীর তীরে অবস্থিত। এই বন্দরটি বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল উপ আঞ্চলিক সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। আমার এই যে ফ্যাক্টগুলো এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর এই প্রশ্নগুলো তো আছেই নোট ডাউন করার জন্য। এই ফ্যাক্ট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে। আমাদের লক্ষ্য কিন্তু 2026 সালের আরআরবি এনটিপিসি গ্রুপ ডি। টেকনিশিয়ানরা তো তেমন আসে না, 10 নম্বর আসে। নেক্সট প্রশ্ন 35। ভারতের উত্তর পূর্ব রাজ্য এবং উত্তর সমভূমিতে কোন ধরনের গ্রামীণ বসতি সবচেয়ে বেশি দেখা যায়? বিচ্ছিন্ন নাকি অর্ধগুচ্ছবদ্ধ নাকি হামলেটেড নাকি গুচ্ছবদ্ধ? অপশন ডি গুচ্ছবদ্ধ। তাহলে কোন ধরনের গ্রামীণ বসতি আমরা দেখতে পাই সবচেয়ে উত্তর পূর্ব রাজ্যে? গুচ্ছবদ্ধ। ভারতের গ্রামীণ বসতির প্রকার বিচ্ছিন্ন দেখে নিই কি আছে। এই বিচ্ছিন্ন, অর্ধগুচ্ছবদ্ধ, এই হামলেটের একটা প্রকার দেখো এখানে বলেছে অর্ধগুচ্ছবদ্ধ, হামলেট, বিচ্ছিন্ন। পার্বত্য, তাহলে বিচ্ছিন্নটা কি? পার্বত্য, বনভূমি বা মরুভূমি অঞ্চলে বিক্ষিপ্ত বসতি দেখা যায় যেখানে সম্পদের অভাব রয়েছে। তাহলে বলতে পারে কোন গ্রামীণ বসতির প্রকারের মধ্যে সম্পদের অভাব থাকতে পারে? এই বিচ্ছিন্ন। অর্ধগুচ্ছবদ্ধ কি? মধ্যবর্তী বসতি যেখানে ভূখণ্ড বা সামাজিক কারণগুলির জন্য বাড়িগুলি আংশিকভাবে একত্রিত হয়ে থাকে। হামলেটেড কি? ছোট ছোট বসতি বা স্বতন্ত্র গ্রাম। নেক্সট প্রশ্ন 36 সরি। কোন উপকূলীয় সমভূমিকে ষড়ভুজাকৃতি অঞ্চল বা ছয় নদীর দান বলা হয়? অপশন ক উড়িষ্যার উপকূলীয় সমভূমি, অপশন খ তামিলনাড়ুর উপকূলীয় সমভূমি, অপশন গ কর্ণাটকের উপকূলীয় সমভূমি, অপশন ঘ অন্ধ্রপ্রদেশ উপকূলীয় সমভূমি, অপশন ক উড়িষ্যার উপকূলীয় সমভূমিকে বলা হয় ছয় নদীর দান বা ষড়ভুজাকৃতির অঞ্চল। উড়িষ্যার উপকূলীয় সমভূমিকে ষড়ভুজাকৃতির অঞ্চল বা ছয় নদীর দান বলে বলা হয়। এই নামে এই অঞ্চলটি পরিচিত কারণ এখানে ছোট বড় নদীর ডেল্টা মিলিয়ে বিস্তৃত সমভূমি রয়েছে। কোন কোন নদী দেখা যাক? সুবর্ণরেখা, বুদ্ধ বালাঙ্গা, বেতারণী, ব্রহ্মণী, মহানদী ও ঋষিকুল্য। এই ছটা নদী কে বলা হয় ছয় নদীর দান এই উড়িষ্যার উপকূলকে। সেই কারণে এই ছটা নদী মুখস্থ রাখবে। নেক্সট প্রশ্ন 37। নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি ভারতে বাদামি সোনা নামে পরিচিত? অপশন ক লিগনাইট, অপশন খ বক্সাইট, অপশন গ তামা, অপশন ঘ ব্রো। অপশন ক লিগনাইট বাদামি সোনা নামে পরিচিত। এটি আবার বাদামি কয়লা নামে পরিচিত। এই লিগনাইটটা, লিগনাইট প্রায়শ ব্রাউন কয়লা, এই দেখো বললাম না বাদামি কয়লা নামে পরিচিত, ব্রাউন কয়লা হিসেবে উল্লেখ করা যায়। এটি এক প্রকার নরম কয়লা। তাহলে লিগনাইটটা কি কয়লা? নরম কয়লা। ভারতের লিগনাইটের উল্লেখযোগ্য মজুদ রয়েছে বিশেষ করে তামিলনাড়ুতে, রাজস্থানে, গুজরাটে এবং জম্মু কাশ্মীরের মতো কিছু রাজ্যগুলিতে। তামিলনাড়ুর নেলি ভ্যালি লিগনাইট কর্পোরেশন দেশের অন্যতম বৃহত্তম লিগনাইট উৎপাদনকারী সংস্থা। তামিলনাড়ু কোথায়? নেনি ভ্যালি লিগনাইট কর্পোরেশন। এতে সাধারণত 25 থেকে 35% কার্বন এবং উচ্চ আর্দ্রতা পর্যন্ত থাকে। অন্যান্য কয়লার প্রকার মিকা। মিকা এক প্রকার কয়লা নয়, এটি একটি খনিজ যা তার অন্তরক বৈশিষ্ট্যের কারণে বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক শিল্পে ব্যবহৃত হয়। তাহলে মিকা কি? মিকা এক প্রকার কয়লা নয়, এটি একটি খনিজ যা তার অন্তরক বৈশিষ্ট্যের কারণে বৈদ্যুতিক ইলেকট্রিক শিল্পে ব্যবহৃত হয়। তাহলে কোথায় কোথায় ব্যবহৃত হয় মিকা? বৈদ্যুতিক শিল্পে এবং বা ইলেকট্রিক শিল্পে, যাই বলো না কেন তোমরা। মিকা কিন্তু এক প্রকার কয়লা নয়। কপার। কপার একটি ধাতু, কয়লা নয়, সবাই জানি আমরা এটা। এটি প্রাথমিকভাবে বৈদ্যুতিক তার এবং ইলেকট্রনিক্স এবং নির্মাণে ব্যবহৃত হয়। বক্সাইট কি? বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। পরীক্ষায় আসে অ্যালুমিনিয়ামের আকরিক কি? বক্সাইট। এবং কয়লার সাথে সম্পর্কিত নয়। এটি প্রাথমিকভাবে অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদনে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন 38। এটা বলার আগে একটা কথা বলে রাখি যে সরি, আমাদের লক্ষ্য 2026 এনটিপিসি 40-এ 35 পাওয়ার দায়িত্ব আমার।
তোমরা শুধু আমার এই ক্লাসটা ফলো করো, যে ক্লাসগুলো প্রিভিয়াস ইয়ারের করাচ্ছি সেগুলো একটু ফলো করো, আর যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, ওগুলো কিন্তু পরীক্ষায় আসে। আবারও গুরুত্বপূর্ণ হিসাবে আমি তোমাদেরকে দিচ্ছি। আর অভিষেকদা তো আছেই তোমাদের সায়েন্সের জন্য, গ্রুপ ডিতে 25-25 পাওয়ার জন্যে, পাওয়ানোর জন্য। তাহলে কি 38 কি? ভারী বৃষ্টিপাতের সময় সম্পৃক্ত মাটি এবং ধ্বংসাবশেষ ঢাল বেয়ে নিচে নেমে গেলে নিম্নলিখিত কোন ধরনের ভূমিধ্বস ঘটে? তুষারধস, কর্দম প্রবাহ, নাকি মৃত্তিকা, নাকি শিলাপতন? অপশন বি, কর্দম প্রবাহ, মানে কি মাঠ ফ্লো। নেক্সট প্রশ্ন 39, কোন ভারতীয় রাজ্য বাণিজ্যিক ফ্লোরিকালচার চাষে সবচেয়ে বেশি অবদান রাখে, যা 2024 অর্থ বছরে দেশের মোট উৎপাদনের 20% বেশি? আমি আগের ক্লাসে বলেছি, পুরো এখন জিওগ্রাফিটা পুরো একদম কারেন্ট টাইপের দিচ্ছে, দেখো 2024 কি হয়েছে তাই দিয়ে দিয়েছে। অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি গুজরাট। অপশন বি তামিলনাড়ু। তাহলে কোন রাজ্য বাণিজ্যিক ফ্লোরিকালচারের চাষে সবচেয়ে বেশি অবদান রাখছে? তামিলনাড়ু, 2024 সাল অনুযায়ী। মাদুরাই, দিন্দিগুল এবং সালেমের মতো প্রধান জেলাগুলি তাদের ফ্লোরিকালচার কার্যকলাপের জন্য পরিচিত। তাহলে কোন কোন আছে তামিলনাড়ুর? মাদুরাই, দিন্দিগুল, সালেম, এই জেলাগুলি, এগুলো কিন্তু জেলা এক একটা তামিলনাড়ুর। ভারতের ফ্লোরিকালচার কি কি দেখা যাক। ভারত বিশ্বব্যাপী ফুল উৎপাদনকারী দেশগুলির মধ্যে অন্যতম, যেখানে ফ্লোরিকালচার চাষের অধীনে 3 লক্ষ হেক্টরের বেশি ডেডিকেটেড এলাকা রয়েছে, যা তামিলনাড়ুর, কর্ণাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি এই শিল্পের মূল খেলোয়াড়। তাহলে কোন কোন রাজ্য হয়? তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে, অন্ধ্রপ্রদেশে এই ফ্লোরিকালচার চাষ হয়। নেদারল্যান্ডস, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো দেশগুলিতে তাজা ফুল ও শোভাময় চাহিদা গাছের বৃদ্ধির কারণে ভারত থেকে ফ্লোরিকালচার রপ্তানি বৃদ্ধি হয়। কোন কোন জায়গায় যায়? নেদারল্যান্ডস, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান। এটা একটা বৈশিষ্ট্য দিয়ে দিলাম তোমাদের। নেক্সট প্রশ্ন, সরি ফ্যাক্ট আছে দেখছি এখনো। ফ্লোরিকালচারের অন্যান্য রাজ্য, পশ্চিমবঙ্গে কি আছে? গাঁদা ফুল যায়, রজনীগন্ধা যায়। কর্ণাটকে কি আছে ফ্লোরিকালচারে? এখান থেকে গোলাপ যায়। এবং অর্কিডের জন্য পরিচিত বেঙ্গালুরুকে বলা হয় ভারতের উদ্যান শহর। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছে, আবারও আসবে। ব্যাঙ্গালোরকে কি বলা হয়? ভারতের উদ্যান বা সিটিকন ভ্যালি বা টেকনিক্যাল শহর সবই বলা হয় এই ব্যাঙ্গালোর। নেক্সট প্রশ্ন 40, উপকূল রেখার সমান্তরালে লম্বা শৈলশিরা তৈরি করে এমন বালির টিলা সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? অপশন এ নিম্ন পাললিক উপকূল বরাবর, অপশন বি উচ্চ পাথুরে উপকূল বরাবর, অপশন সি টেকটনিক প্লেটের সীমানা বরাবর, অপশন ডি শুধুমাত্র মোহনা অঞ্চলে। অপশন এ নিম্ন পাললিক উপকূল বরাবর। নেক্সট প্রশ্ন 41, গলিত লাভার ঘনীভবনের ফলে অস্ট্রেলিয়ার কোন মালভূমি তৈরি হয়? অপশন ক মালওয়া মালভূমি, অপশন খ প্যাটাগোনিয়ান মালভূমি, অপশন গ কলম্বিয়া এবং স্নেক রিভার্স মালভূমি, অপশন ঘ কিম্বারলি মালভূমি, অপশন ঘ কিম্বারলি মালভূমি। তাহলে আর যে 3 রাজ্যের সম্পর্কে জেনে নিই। মালওয়া মালভূমি ভারতে অবস্থিত, এটা অস্ট্রেলিয়ার মালভূমি হলো, কিম্বারলি মালভূমি হলো অস্ট্রেলিয়ার মালভূমি, আর মালওয়া মালভূমি হলো ভারতে অবস্থিত, এবং এটিও আগ্নেয়গিরি লাভা প্রবাহ থেকে তৈরি। এটাকে তাহলে আগ্নেয়গিরি মালভূমি বলা হয় মালওয়া মালভূমিকে। প্যাটাগোনিয়ান মালভূমি প্রধানত আর্জেন্টিনা এবং চিলিতে অবস্থিত, এবং এটি টেকটনিক উত্থান এবং নদী ক্ষয় দ্বারা গঠিত এক শুষ্ক মালভূমি, লাভা ঘনীভবন দ্বারা নয়। এই মালভূমিটি আবার লাভা ঘনীভবন দ্বারা তৈরি হয়েছে, কিন্তু এগুলো নয়। সরি সরি কলম্বিয়া এবং স্নেক রিভার্স মালভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থিত। তাহলে এই কলম্বিয়া এবং স্নেক রিভার্স কোথায় অবস্থিত মালভূমি? মার্কিন যুক্তরাষ্ট্রে। এই প্যাটাগোনিয়া মালভূমি প্রধানত আর্জেন্টিনা এবং চিলিতে অবস্থিত, আর মালওয়া মালভূমি হলো ভারতে অবস্থিত। এটা একটি আগ্নেয় মালভূমি। আর কলম্বিয়া স্নেক রিভার্স মালভূমি হলো এটি একটি ব্যাসাল্ট লাভা প্রবাহের জমাট বাঁধার ফলে তৈরি হয়, এটা একটি ক্লাসিক্যাল মালভূমি। তাহলে কি লাভা? ব্যাসাল্ট লাভার প্রভাবে
এই কলম্বিয়া এবং স্নেক রিভার্স তৈরি হচ্ছে। নেক্সট প্রশ্ন 42, উপকূলীয় বনভূমি কোন ধরনের বাস্তুতন্ত্রের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত? এটা এটা দেখো এসেছে আরআরবি এনটিপিসির কত তারিখে বলো তো? এটা 22 আগস্ট ফার্স্ট শিফট এসেছে। অপশন এ আর্দ্রভূমি বাস্তুতন্ত্র, অপশন বি তুন্দ্রা বাস্তুতন্ত্র, অপশন সি তৃণভূমি, অপশন ডি মরুভূমি বাস্তুতন্ত্র। কোনটা? অপশন এ আর্দ্রভূমি বাস্তুতন্ত্র। তাহলে উপকূলীয় বনভূমি কোন ধরনের বাস্তুতন্ত্রের সাথে সম্পর্কিত? এই আর্দ্রভূমি বাস্তুতন্ত্র। আর যে বাস্তুতন্ত্র আছে তার সঙ্গে একটু জেনে নিই। তুন্দ্রা বাস্তুতন্ত্র আর্কটিক এবং আলপাইন অঞ্চলে পাওয়া যায়, যা কম তাপমাত্রা, পার্মাফ্রস্ট এবং মস এবং লাইকেনের মতো সীমিত গাছপালা দ্বারা চিহ্নিত করা হয়। তৃণভূমি বাস্তুতন্ত্র একটু জেনে নিই। ঘাস এবং গুল্ম দ্বারা প্রভাবিত এই বাস্তুতন্ত্রগুলি মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পাওয়া যায়। উদাহরণস্বরূপ কি দেখছি, আমেরিকার পেইরি, আফ্রিকার সাভানা তৃণভূমি। ভিভিআই এটা। মরুভূমির বাস্তুতন্ত্র কি আছে? চরম শুষ্কতা দ্বারা চিহ্নিত। মরুভূমিতে বিক্ষিপ্ত গাছপালা যেমন ক্যাকটি এবং খরা প্রতিরোধী গুল্ম দেখা যায়। উদাহরণস্বরূপ কি, সাহারা মরুভূমি এবং থর মরুভূমি। এই মরুভূমির বাস্তুতন্ত্রের মধ্যে তাহলে কি কি পড়ে? সাহারা মরুভূমি এবং থর মরুভূমি। সরি। বৈশ্বিক আর্দ্রভূমি রামসার কনভেনশন 1971 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ আর্দ্রভূমি রক্ষা এবং সংরক্ষণের লক্ষ্য রাখে। 2023 সাল পর্যন্ত ভারতে 75টি রামসার সাইট রয়েছে, যা মোট 1.3 মিলিয়ন হেক্টরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। নেক্সট প্রশ্ন 43, রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ছাড়াই শিলাগুলির ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? অপশন ক যান্ত্রিক আবহবিকার, অপশন খ এক্সফোলিয়েশন, অপশন গ বোলক বিচ্ছুরণকরণ, অপশন ঘ তুষারপাতের কি ক্রিয়া। অপশন ক যান্ত্রিক আবহবিকার। তাহলে কি রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ছাড়াই শিলাগুলির ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডকে কি বলা হচ্ছে? যান্ত্রিক আবহবিকার। এটি তাপমাত্রার পরিবর্তন, ঘর্ষণ, চাপ, তুষারের কার্যাবলী এবং জৈবিক কার্যকলাপের মতো বাহ্যিক শারীরিক শক্তির কারণে ঘটে। পরীক্ষা আসতে পারে কোন শক্তির কারণে ঘটে? বাহ্যিক শক্তি নাকি অভ্যন্তরীণ শক্তি? সবাই বলে বাহ্যিক শক্তি। বাহ্যিক শক্তি কি কি আছে? পরিবর্তন, ঘর্ষণ, চাপ ইত্যাদি। এই ধরনের আবহাওয়া চরম তাপমাত্রা তারতম্যযুক্ত অঞ্চলে বেশি দেখা যায়, যেমন মরুভূমি, মেরু অঞ্চল এবং উচ্চতর অঞ্চল। নেক্সট প্রশ্ন 44, কোন মালভূমিটি প্যাটল্যান্ড সিরিজের অংশ নয়? রাঁচি মালভূমি নাকি ডেকান মালভূমি নাকি মালওয়া মালভূমি নাকি হাজারিবাগ মালভূমি? এই ডেকান মালভূমি মানে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। তাহলে কোনটা? এই ডেকান মালভূমি, দাক্ষিণাত্য মালভূমিকে বলা হয়। এই প্যাটল্যান্ডের অন্তর্ভুক্ত নয়। দাক্ষিণাত্য মালভূমি পশ্চিম ঘাট, পূর্ব ঘাট এবং সাতপুরা পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত, যা এটিকে প্যাটল্যান্ড সিরিজের ভূতাত্ত্বিক ঘটনার সাথে সম্পর্কিত হীন করে তোলে, সম্পর্ক নেই প্যাটল্যান্ডের সাথে। দাক্ষিণাত্য মালভূমি তাহলে কোথায় কোথায় অবস্থিত? পশ্চিম ঘাট, পূর্ব ঘাট এবং সাতপুরা পর্বতশ্রেণীকে দ্বারা বেষ্টিত করে। প্যাটল্যান্ড সিরিজের রাঁচি মালভূমি এবং হাজারিবাগ মালভূমির মতো মালভূমি অন্তর্ভুক্ত রয়েছে, যা ঝাড়খণ্ড এবং বিহারে অবস্থিত। রাঁচি মালভূমি ছোটনাগপুর মালভূমির একটি অংশ, যা ঝাড়খণ্ডে অবস্থিত এবং এটি প্যাটল্যান্ড সিরিজের অন্তর্ভুক্ত অংশ। এই ফ্যাক্টগুলো কিন্তু ভিভিআই, আবারও বললাম, আগেও বলেছি। ফ্যাক্ট, আমি যে ফ্যাক্টগুলো দিচ্ছি সেগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, সেগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে, আমি কিন্তু সেইগুলোকেই আবার তুলেছি তোমাদের সামনে, যেগুলো তোমাদের একটু রিভাইজ হয়ে যাবে বা তোমরা খাতায় নোট ডাউন করলে সেটাকে বারবার পড়ে মুখস্থ রাখতে পারবে, মনে রাখতে পারবে। আর আমি আবারও বলছি, জিকে মানে শুধু একবার দুবার পড়ে চলে গেলাম তা না, জিকে মানে বারবার রিভিশন রিভিশন রিভিশন। আর আমার ক্লাসে আমি কোনো গল্পও করি না যে কিছু ভালো লাগবে, বা কোনো একটা হাস্যকৌতুক কমেডিও করি না যে দেখতে ভালো লাগবে। আমার ক্লাসটা যে যারা পড়াকু ছেলে তারা একমাত্র উপভোগ করতে পারবে যে দাদা কি দিচ্ছে, তারা একমাত্র বুঝতে পারবে যে দাদা কতটা সিরিয়াস এই পরীক্ষার জন্য। আমাদের লক্ষ্য 2026। সরি, নেক্সট প্রশ্ন। সরি, মালওয়া মালভূমি মধ্যে ভারতে অবস্থিত, যা মূলত মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশ জুড়ে বিস্তৃত। তাহলে মালওয়া মালভূমি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ এবং রাজস্থান।
মানে দাক্ষিণাত্য মালভূমি কোথায় অবস্থিত বললাম? পশ্চিমঘাট, পূর্বঘাট এবং সাতপুরা দ্বারা বেষ্টিত। আর এই হাজারিবাগ মালভূমি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, এটি প্যাডেলের সিজে অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন 45, ভারতীয় মরুভূমির একটি উল্লেখযোগ্য নদী লুনি আরাবল্লী পর্বতমালার পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে রাজস্থানের কোন স্থানের কাছে? অপশন ক আজমির, অপশন খ রাজ সম্বন্ধ, অপশন গ সিরোহি, অপশন ঘ উদয়পুর, অপশন ক আজমির। তাহলে রাজস্থানের কোথায়? আজমিরে গিয়ে তারা মিলিত হয়েছে। লুনি নদী দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কচ্ছের রণে পতিত হয়েছে। কোশ্চেন দেয় লুনি নদী কোন দিকে প্রবাহিত হয়ে কচ্ছের রণে পতিত হয়েছে, বা দক্ষিণ পশ্চিমের দিকে লুনি নদী কোথায় পতিত হয়েছে? কচ্ছের রণে। এটি আজমিরের কাছে উৎপন্ন হয়ে পালি, যোধপুর, বাড়মের এবং জালোর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যদি একটু ডিপটে কোশ্চেন হয় তবে জেলার নাম দিতে পারে যে কোন জেলার মধ্যে তারা উৎপন্ন হয়েছে এই নদী। উদয়পুরকে বলা হয় হরদাস শহর, আমরা সবাই জানি। সিরোহি মাউন্ট আবুর আচ্ছা, সিরোহি মাউন্ট আবুর জন্য পরিচিত। এই যে এই সিরোহি মাউন্ট আবুর জন্য পরিচিত। নেক্সট প্রশ্ন 46, জয়সলমীরে একদিনে যে পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা 10 বছরের বৃষ্টিপাতের সমান। এটা কোথায়? আসানসোল, নাকি তুরা, নাকি লেহ, নাকি শিলিগুড়ি? তুরা, অপশন খ। নেক্সট প্রশ্ন 47, নিচের কোনটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের অন্তর্গত? অপশন ক চোরাদ্বীপ, অপশন খ মিলদ্বীপ, অপশন গ কান্নুর দ্বীপপুঞ্জ, অপশন ঘ কারমতো দ্বীপ, অপশন গ কান্নুর দ্বীপপুঞ্জ। তাহলে লাক্ষাদ্বীপের দ্বীপপুঞ্জের অন্তর্গত কোনটা? কান্নুর, মনে রাখবে। তাহলে চোরাদ্বীপ কোথায় অবস্থিত দেখি একটু, এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। মিলদ্বীপ কোথায়? মিলদ্বীপ নামে ভারতে কোনো স্বীকৃত দ্বীপ নেই যা এই দ্বীপপুঞ্জগুলির অংশ, তবে মিনিকয় দ্বীপকে মাঝে মাঝে মালুকু নামে অভিহিত করা হয়। মিলো না কিন্তু, মালুকু। কোন দ্বীপকে? মিনিকয় দ্বীপকে বলা হয় মাঝে মাঝে মালুকু, যা লাক্ষাদ্বীপের অংশ, কিন্তু মিলো দ্বীপ একটি ভুল নাম। কার মতো দ্বীপ? এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অন্তর্গত। নেক্সট প্রশ্ন 48, ভারতে স্থায়ী চারণভূমি এবং চারণভূমির আওতাধীন এলাকার বেশিরভাগের মালিকানাধীন কোনটি? বেসরকারি কোম্পানি, নাকি সমবায়, নাকি গ্রাম পঞ্চায়েত, নাকি বন বিভাগ? অপশন গ গ্রাম পঞ্চায়েত। নেক্সট প্রশ্ন 49, এশিয়ার প্রথম ক্রস কান্ট্রি পাইপলাইন আসামের নাহারকাটিয়া তেল ক্ষেত্রকে কোন রিফাইনারিটির সাথে যুক্ত করেছিল? অপশন ক মথুরা রিফাইনারি, অপশন খ হলদিয়া রিফাইনারি, অপশন গ বারাউনি রিফাইনারি, অপশন ঘ পানিপথ রিফাইনারি, অপশন গ বারাউনি রিফাইনারি। এটি এটি হলো এশিয়ার প্রথম ক্রস কান্ট্রি পাইপলাইন আসামের নাহারকাটিয়া থেকে তেল ক্ষেত্রকে রিফাইনারি করেছিল, সাথে সাথে যুক্ত করেছিল। এই হলদিয়া রিফাইনারি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, এটি 1960-এর দশকে নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 49, ভারতের অন্যতম প্রধান প্রাকৃতিক হ্রদ রাজস্থানের সম্বর হ্রদ রাজ্যের কোন জেলায় অবস্থিত? অপশন ক বাড়মের, অপশন খ জয়পুর, অপশন গ ঝুনঝুন, অপশন ঘ জয়সলমের, সরি অপশন খ জয়পুর। তাহলে ভারতের অন্যতম প্রধান প্রাকৃতিক হ্রদ রাজস্থানের সম্বর হ্রদ রাজস্থানের রাজ্যের কোন জেলায় অবস্থিত? জয়পুরে অবস্থিত এই সম্বর হ্রদ। রাজস্থানের কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এগুলি পরীক্ষায় বারবার এসেছে, রিপিটেড কোশ্চেন, পরীক্ষায় আসবে আবারও। জয় সম্বন্ধ হ্রদ, জয় সম্বন্ধ হ্রদ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মানব সৃষ্টি স্বাদু জলের হ্রদ, যেন মনে থাকে যেন, এটা ভিভিআই কিন্তু। এটি নির্মাণ করেছেন মহারানা জয় সিংহ। আনাসাগর হ্রদ রাজস্থানের আজমির জেলার একটি কৃত্রিম হ্রদ। তাহলে রাজস্থানের যদি কৃত্রিম হ্রদ কোনটা বলে, তাহলে আনাসাগর হ্রদ, এটি এক স্বাদু জলের হ্রদ। এটি নির্মাণ করেন কে? অন্ন রাজা চৌহান। রাজসামন্ত হ্রদ রাজস্থানের রাজসামন্ত শহরের কাছে এক স্বাদু জলের হ্রদ, এটি নির্মাণ করেন মহারানা রাজ সিংহ। আজকের আমাদের লাস্ট প্রশ্ন 50,
পশ্চিম উপকূলীয় সমভূমি হলো এর উদাহরণ। আগ্নেয়গিরির উপকূল, নাকি উদীয়মান উপকূল, নাকি ডুবে যাওয়া উপকূল, নাকি টেকটনিক উপকূল? অপশান গ, ডুবে যাওয়া উপকূল হলো এই পশ্চিম উপকূলীয় সমভূমি হলো একটি উদাহরণ। তাহলে নিমজ্জিত উপকূলে প্রায়শ গভীর প্রাকৃতিক পোতাশ্রয় থাকে, যা তাদের বন্দর এবং সামুদ্রিক কার্যকলাপের জন্য অনুকূল করে তোলে। মুম্বাই একটি বিশিষ্ট বন্দর শহর। তাহলে মুম্বাই কি শহর? বন্দর শহর, যা পশ্চিম উপকূলে অবস্থিত, তার একটি উদাহরণ। তাহলে মুম্বাইটা কোথায় অবস্থিত? পশ্চিম উপকূলে। এই উপকূলীয় অঞ্চলটি কোঙ্কণ, কর্ণাটক এবং কেরল উপকূলে বিভক্ত, প্রতিটি নিমজ্জনের দ্বারা প্রবাহিত অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্যযুক্ত। প্রাকৃতিক পোতাশ্রয় কি তাহলে? পশ্চিম উপকূলীয় সমভূমিতে মুম্বাই হলো একটি প্রাকৃতিক পোতাশ্রয়। ম্যাঙ্গালোর, কোচির মতো গুরুত্বপূর্ণ পোতাশ্রয় রয়েছে। সরি। তো আজকে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে প্রথম ক্লাসে করিয়েছি জিওগ্রাফির ফার্স্ট ক্লাসে 1 থেকে 30টা, সেকেন্ড ক্লাসে করালাম 31 থেকে 50টা। ঠিক এইভাবে আমি সিরিজটা কন্টিনিউ করব, যে জিওগ্রাফি শেষ হয়ে গেলে তারপরে হিস্টোরি আসবে, হিস্টোরি পর ইকোনমিক্স, ঠিক এইভাবে পরপর কন্টিনিউ করব। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং যে আমি ফ্যাক্টগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তুলবে, খাতা নোট ডাউন করবে। আর জিকে মানে বারবার রিভিশন। আর তোমাদের তো এই চ্যানেলেই অভিষেক দ্য ফ্রি ক্লাস করাচ্ছে এনসিইআরটি, বলেই দিয়েছি আগে। আর তোমরা আমার এই পিডিএফটি পেতে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতারাম।